পীরে কামিল পর্ব সংখ্যা ২১। বিড়বিড় করে কিছু বলা হচ্ছে। অপর এক কণ্ঠ উত্তরে কিছু বলল। সালারের মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করতে শুরু করে, বহুকালের ক্লান্তি কাটিয়ে। মস্তিষ্ক কণ্ঠগুলো চেনার চেষ্টা করছে। খুব ধীরে ধীরে চোখ মেলল। অবাক হয়নি, এখানেই থাকার কথা। ও হসপিটাল বা ক্লিনিকের কেবিনের বিছানা। একটু দূরে থাকা ফুরকান অন্য একজন ডাক্তারের সঙ্গে মৃদু আওয়াজে কথা বলছিল। সালার একটা লম্বা শ্বাস নেয়। ফুরকান আর অন্য ডাক্তার কথার ফাঁকে মাথা ঘুরিয়ে ওকে দেখে কাছে আসে। ও আবার চোখ বন্ধ করে নেয়। চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছিল। ফুরকান কাছে এসে আলতো করে ওর বুকে হাত রাখে। এখন কেমন লাগছে সালার? সালার চোখ মেলে হাসতে চেষ্টা করে। কয়েক মুহূর্ত শূন্য মস্তিষ্ক নিয়ে ফুরকানের দিকে তাকিয়ে থাকে। ফাইন। তারপর বলে। অন্য ডাক্তার ওর পালস চেক করে। সালার আবার চোখ বন্ধ করে নেয়। ফুরকান আর অন্য ডাক্তার আবার কথা বলছিল। তাদের কথোপকথনে মোটেও আগ্রহ নেই ওর। সেই মুহূর্তে আদতে কোনো কিছুতে আগ্রহ অনুভব করছিল না। বাকি সব আগের মতোই ছিল। অপরাধবোধ, অনুশোচনা, আকিফ, সুনবর, ইমামা, রেড লাইট এরিয়া, সব কিছুই। ওর মন বলছিল এখনই যদি জ্ঞান না ফিরতো। তো সালার সাহেব, এখন বিস্তারিত কথা বলা যাক আপনার সাথে। ফুরকান গলা শুনে ও চোখ মেলে। ফুরকান বিছানার কাছে থাকা একটা টুলের উপর বসছে। অন্য ডাক্তার রুমে থেকে বেরিয়ে গেছে। সালার পা ভাঁজ করে চেষ্টা করল। মুখ থেকে অস্ফুট গোঙানি বের হয়। হাঁটু আর গোড়ালিতে প্রচণ্ড ব্যথা লাগে। পায়ের উপর কম্বল দেওয়া, তাই অবস্থা দেখতে পারছে না, কিন্তু বুঝতে পারে হাঁটু গোড়ালি ব্যান্ডেজ করা। পরনে নিজের পোশাকও নেই, হসপিটালের রোগীদের পোশাক। কি হয়েছে? সালার ব্যথায় কুকিয়ে পা সোজা করে বলল। স্ট্রেন্ট আঙ্কেল। গোড়ালি মুচকে গেছে। দুই হাঁটু আর উরুতে ক্র্যাচ লেগে ফুলে উঠেছে। তবে ভাগ্যক্রমে ফ্র্যাকচার হয়নি। বাহু আর কনুইতে কিছু ব্রোজস্ট। সৌভাগ্যক্রমেও আবারও কোনো ফ্র্যাকচার নেই। মাথার বাঁদিকে ছোট একটা কাট, সামান্য বিল্ডিং, তবে সিটি স্ক্যান অনুযায়ী সিরিয়াস কোনো ইনজুরি নেই। বুকে ঘর্ষণজনিত কারণে অল্প কিছু আঁচড় লেগেছে। যতদূর প্রশ্ন রইল, কি হয়েছে সেটা তুমি বলো। কি হয়েছে? ফোরকান একজন পেশাদার ডাক্তারের মতো বলল। সালার চুপচাপ তাকিয়ে আছে। প্রাথমিক ধারণা ছিল মাইগ্রেনের মারাত্মক অ্যাটাকের কারণে তুমি বেহুশ হয়ে গেছো, কিন্তু পরে চেক আপ করে বুঝলাম এমন না। কেউ তোমার উপর হামলা করেছিল? ফুরকান গম্ভীর হয়ে জিজ্ঞেস করছে। সালার একটা লম্বা শ্বাস টেনে মাথা নিচু করে নেয়। তুমি আমার কাছে কিভাবে পৌঁছালে? মানে আমি এখানে কিভাবে এলাম? আমি তোমার মোবাইলে কল করেছিলাম। তোমার বদলে অন্য এক লোক কল রিসিভ করে। সে তখন ফুটপাতে তোমার পাশে ছিল, তোমার জ্ঞান ফেরানোর চেষ্টায়। সে আমাকে তোমার অবস্থার কথা জানায়। লোকটা ভালো মানুষ ছিলেন। আমি তাকে পরামর্শ দিই ট্যাক্সি দিয়ে তোমাকে আশেপাশের কোনো হসপিটালে নিয়ে যেতে। সে নিয়ে আসে। আমি সেখানে পৌঁছাই। এরপর এখানে নিয়ে আসি। এখন কয়টা বাজে? সকাল ৬টা। সামির তোমাকে রাতে পেন কিলার দিয়েছে, তাই এই পর্যন্ত ঘুমিয়েছিলে। বলতে বলতে ফুরকান টের পায় সালার শুনতে ইচ্ছুক না। ওর চোখ জুড়ে এক অদ্ভুত শীতলতা, এমন কিছু যেন ফুরকান কোনো তৃতীয় ব্যক্তির অবস্থা সম্পর্কে ওকে বলছে। তুমি আমাকে আবারও। ফুরকানকে চুপ করে থাকতে দেখে সালার বলে, চোখ বন্ধ করে গুছিয়ে নে কি বলতে চাই। মস্তিষ্কের উপর জোর দে। হ্যাঁ, তুমি আমাকে কোনো ট্রানকুলাইজার দাও। আমি অনেকক্ষণ ঘুমাতে চাই। অবশ্যই ঘুমাবে, কিন্তু বলবে তো কি হয়েছিল? কিছু না, সালার নিষ্প্রভ হয়ে বলে। মাইগ্রেন। এরপর ফুটপাতে পড়ে যায়, যার কারণে আঘাত লেগেছে। ফোরকান মনোযোগ দিয়ে ওর দিকে তাকায়। কিছু খেয়ে নাও। না, ক্ষুধা নেই। তুমি শুধু কোনো ট্যাবলেট, ইনজেকশন যাই হোক দাও। আমি খুব ক্লান্ত। ইসলামাবাদে তোমার পরিবারের কাছে। সালার কথা শেষ করতে দিল না। তাদেরকে খবর দিও না। ঘুম থেকে উঠে আমি ইসলামাবাদ যাব। এই অবস্থায়? তুমি বলেছ আমি ঠিক আছি। ঠিক আছো, কিন্তু এত না। ২-৪ দিন বিশ্রাম করো লাহোরে, তারপর যেও।
ঠিক আছে, তবে পাপা আর মাম্মিকে খবর দিও না। ফোরকান অবদ্ধ ভঙ্গিতে তাকায়, কপালে ভাঁজ পড়ে। আচ্ছা, আর কিছু? ট্রানকুলাইজার। ভাবতে ভাবতে ফোরকান ওকে দেখতে থাকে। আমি কি তোমার সাথে থাকবো, ফাইদা? আমি এখনই ঘুমিয়ে পড়ব। তুমি যাও, উঠে কল করব। সালার হাত দিয়ে চোখ ঢেকে নেই। এই রূঢ়তা আর শীতলতা ফুরকানকে কিঞ্চিত চিন্তায় ফেলে। ওর আচরণ বেশ অস্বাভাবিক। সামিরির সাথে কথা বলছি, কিন্তু ট্রানকুলাইজার চাইলে আগে কিছু খেতে হবে। ফুরকান ওঠার সময় সোজাসাপটা বলল। সালার চোখের থেকে হাত সরায়নি। পরের বার যখন ওর চোখ খোলে তখন প্রায় সন্ধ্যা। রুম খালি, কেউ নেই। শারীরিকভাবে সকালের চেয়ে বেশি ক্লান্ত বোধ করছে। পায়ের উপর থেকে কম্বল ফেলে বাম গোড়ালি আর হাঁটুর তীব্র ব্যথা উপেক্ষা করে পা ভাঁজ করল। নিজের ভেতর অদ্ভুত দমবন্ধ অনুভূতি টের পায়। এমন দমবন্ধ যেন কেউ বুক চেপে ধরে রেখেছে। শুয়ে শুয়ে চাঁদের দিকে তাকিয়ে রইল। এরপর হঠাৎ কিছু মনে পড়ায় উঠে যায়। সালার হোটেলে ফিরে নিজের জিনিসপত্র প্যাকিং করছিল। এমন সময় দরজায় টোকা পড়ে। দরজা খুলে ফুরকানকে দেখে অবাক হয়। আশা করিনি এত দ্রুত ওর নাগাল পেয়ে যাবে। আজব মানুষ সালার তুমি। ফুরকান ওকে দেখা মাত্র রাগ নিয়ে বলল, এভাবে কাউকে না বলে সামিরের ক্লিনিক থেকে এসে আমাকে চিন্তায় ফেলে দিয়েছ, তার উপর ফোন অফ করে রাখা। সালার কিছু বলল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাগের কাছে এসে জিনিসপত্র প্যাক করতে থাকে। তুমি চলে যাচ্ছ? ফুরকান বেগ দেখে চমকায়। হ্যাঁ, সালার এক শব্দে উত্তর দেয়। কোথায় যাবে, ইসলামাবাদ? সালার ব্যাগের জিপ বন্ধ করে বিছানায় বসে। না। ফুরকান ওর সামনের সোফায় বসে। তাহলে? করাচি যাচ্ছি। কেন? ফ্লাইট আমার। প্যারিসের? হ্যাঁ। 4 দিন পর তোমার ফ্লাইট। এখন গিয়ে কি করবে? তাহলে সামিরের অনুমান ঠিক। ওর চেহারার অভিব্যক্তি ভীষণ অচেনা লাগছে। কাজ আছে আমার ওখানে। কি কাজ আছে? উত্তর দেওয়ার পরিবর্তে চুপ করে থাকে ও। ফুরকান সাইকোলজিস্ট না, তবুও বিপরীত সে মানুষটার চোখ পড়তে কোনো অসুবিধা হচ্ছিল না। ওর চোখে কিছু নেই, শীতলতা ছাড়া। যেন কাউকে চেনে না ও, নিজেকেও না, অন্য কাউকেও না। ও যে ডিপ্রেসড, ফুরকানের তাতে সন্দেহ রইল না। কিন্তু এই ডিপ্রেশন ওকে কোথায় নিয়ে যাচ্ছে ফুরকানের তা অজানা। তোমার আসলে সমস্যা কি সালার? জিজ্ঞেস না করে থাকতে পারল না। সালার থমকে ছিল। কাঁধ জাকিয়ে বলল, কোনো সমস্যা নেই। তাহলে এসব? তুমি জানো আমার মাইগ্রেন আছে। মাঝে মধ্যে এমন হয়ে যায় আমার সঙ্গে। আমি একজন ডাক্তার সালার। ফুরকান গম্ভীর হয়ে বলল, মাইগ্রেন সম্পর্কে আমার চেয়ে ভালো কেউ জানে না। এসব মাইগ্রেনের জন্য হয়নি। তাহলে তুমি বলো আর কী কারণ হতে পারে? সালার পাল্টা প্রশ্ন করে। কোনো মেয়ে নিয়ে সমস্যা? সালার চোখের পলক ফেলতে ভুলে যায়। ফুরকান কোথায় গিয়ে পৌঁছেছে? হ্যাঁ। ওর জানা নেই না কেন বলেনি? কারো সাথে ইনভলভ তুমি? নিজের আন্দাজ সত্য হওয়া যেন ফুরকানের বিশ্বাস হচ্ছিল না। হ্যাঁ। ফুরকান অনেকক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়েছিল, যেন নিজের অবিশ্বাসের উপর কাবু পাওয়ার চেষ্টা করছে। কার সাথে ইনভলভ তুমি? তুমি ওকে চিনবে না। বিয়ে করতে পারোনি ওকে? সালার কিছুক্ষণ চুপ থেকে বলে, করে ফেলেছিলাম। ওর কণ্ঠে আজ। বিয়ে হয়ে গিয়েছিল? ফুরকান আবারও বিশ্বাস করতে পারল না। হুম। তাহলে তালাক হয়ে গেছে? না। তো? সালারের কাছে সামনে বলার মতো কিছু ছিল না। তো বেশ। তো বেশ কি? সালার মাথা নিচু করে ডান হাতের হৃদয় রেখার উপর বাঁ হাতের আঙ্গুল নাড়াতে থাকে। নাম কি মেয়েটার? ফুরকান ওকে জিজ্ঞেস করল। সালার রেখার উপর আঙ্গুল বুলাতে বুলাতে চুপ থাকে অনেকক্ষণ। এরপর বলে, ইমামা হাসিম। ফুরকানের শ্বাস বহাল হয়। এখন বুঝতে পারে তার ছোট মেয়েটাকে সালার কেন গাদা গাদা উপহার দেয়। গত কয়েক বছর ধরে যখন থেকে ওর সঙ্গে পরিচয় হয়েছে, বাড়িতে আসা যাওয়া শুরু হয়েছে, তখন থেকে সালার আর ইমামার বন্ধুত্ব গড়ে ওঠে। পাকিস্তান থেকে চলে গেলেও ইমামার জন্য কিছু না কিছু পাঠাতে থাকতো। কিন্তু ফুরকান প্রায়ই দেখেছে সালার কখনো ইমামার নাম ধরে ডাকে না। নিজে থেকে কথা বলার সময় নাম ছাড়া সম্বোধন করত। ফুরকান বিষয়টা টের পেলেও অগ্রাহ্য করেছে। কিন্তু ইমামা হাসিমের নাম শুনে বুঝল কেন তার মেয়ের নাম ধরে ডাকে না সালার। সালার থেমে থেমে অসংলগ্ন বাক্যে ম্লান কণ্ঠে,
নিজের আর ইমামার ব্যাপারে বলছিল। ফুরকান স্তব্ধ হয়ে তা শুনতে থাকে। সব খুলে বলে যখন চুপ হয় ও, তখন অনেকক্ষণ পর্যন্ত ফুরকানও কিছু বলতে পারে না। বুঝতে পারছিল না কি বলবে, সান্ত্বনা দেবে নাকি অন্য কিছু, কোনো পরামর্শ। মেয়েটাকে ভুলে যাও, অবশেষে বলেই ফেলল। নিজেকে বলো ও যেখানেই থাকুক ভালো আছে, নিরাপদে আছে। এমন ভাবা জরুরি না যে ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে, হতে পারে ও সম্পূর্ণ নিরাপদেই আছে। ফুরকান বলতে থাকে, তুমি ওকে সাহায্য করেছো যতটা তোমাকে দিয়ে হয়েছে। অনুশোচনা থেকে নিজেকে মুক্ত করো। আল্লাহ মানুষের সাহায্যের জন্য আছেন। তোমার পরে হয়তো ও আরো ভালো কাউকে খুঁজে পেয়েছে। তুমি কেন এসব ভুল আন্দাজ করে বসে আছো? আমার মনে হয় না জালালের সাথে বিয়ে না হওয়ার কারণ তুমি ছিলে। যতটুকু জালালের ব্যাপারে বললে তাতে আমার অনুমান ছেলেটা কোনো অবস্থাতেই ইমামাকে বিয়ে করতো না। তাতে তুমি মাঝখানে না এলেও, চেষ্টা করলেও। যতদূর ইমামাকে তালাক না দেওয়ার বিষয় রইল, তবে ওর উচিত ছিল তোমার সঙ্গে আবার যোগাযোগ করা। করলে তুমি অবশ্যই তালাক দিয়ে দিতে। এই ব্যাপারে তোমাকে দিয়ে ভুল হয়েছে, তবে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। কারণ তুমি অনুতপ্ত, আল্লাহর কাছে মাপ চাইছো। এটাই যথেষ্ট। কিন্তু এভাবে ডিপ্রেশনে ভুগে কি হবে? ওর নীরবতা দেখে ফুরকানের মাঝে আশা জাগে, হয়তো চেষ্টা ফলপ্রসূ হচ্ছে। কিন্তু লম্বা পরামর্শের পর যখন চুপ হয়, সালার উঠে নিজের ব্রিফকেস খুলতে থাকে। কি করছো? ফুরকান জিজ্ঞেস করলো। আমার ফ্লাইটের টাইম হচ্ছে। ও ব্রিফকেস থেকে কাগজপত্র বের করছিল। ওকে আর কি বলা যায় ফুরকানের মাথায় আসে না। গত কয়েক বছরে সালার বহুবার পাকিস্তানে যাওয়া আসা করছে, কিন্তু কখনো ফেরার পথে এই ধরনের অনুভূতির মুখোমুখি হয়নি যা এবার হচ্ছিল। প্লেন টেক অফ করার সময় এক অদ্ভুত শূন্যতা নিজের মাঝে অনুভব করে। প্লেনের জানালা দিয়ে বাইরে উঁকি দেয়। এই বিস্তীর্ণ প্রান্তের কোথাও না কোথাও ইমামা হাসিম নামের মেয়েটা আছে। এখানে থাকলে কখনো কোথাও কোনোভাবে হয়তো দেখা হয়ে যেত ওদের। ইমামাকে পাওয়া যেত, অথবা এমন কাউকে খুঁজে পাওয়া যেত যে ইমামাকে চিনে। কিন্তু এখন ও যেখানে যাচ্ছে সেখানের কোথাও ইমামা হাসিম নেই। কোনো কাকতালীয় ঘটনাও ওদেরকে মুখোমুখি করতে পারবে না। আবারও সব ইচ্ছেকে পেছনে ফেলে দীর্ঘ সময়ের জন্য চলে যাচ্ছিল ও। জীবনে কতবার এভাবে ইচ্ছেদের মাটিচাপা দিয়ে চলে যেতে হবে? 10 মিনিট পর পানির সাথে ট্রানকুলাইজার গেলার সময় অনুভব করে জীবনের কোথাও দাঁড়িয়ে নেই ও। কখনো দাঁড়াতেও পারবে না কোথাও। কখনো পায়ের নিচে মাটি অনুভব করবে না। 7 তলার উপর অ্যাপার্টমেন্টের দরজা খোলার সময় ভেতর থেকে কেউ বলে উঠে এখানে আসতে চায়নি ও, অন্য কোথাও যেতে চেয়েছিল। কিন্তু কোথায়? অ্যাপার্টমেন্টের দরজা লক করে লাউঞ্জের টিভি অন করে। সিএনএনে নিউজ বুলেটিন সম্প্রচার হচ্ছে। জুতা আর জ্যাকেট খুলে একপাশে ফেলে রিমোট নিয়ে সোফায় শুয়ে পড়ে। শূন্য মস্তিষ্কে চ্যানেল বদলাতে গিয়ে এক চ্যানেলে থেকে ভেসে আসা আওয়াজ ওকে থামায়। একজন বিখ্যাত শিল্পী গজল গাইছেন। मेरी जिंदगी तो फिरक है, वो अजल से दिल में मकी सही, वो निगाह शौक से दूर है, रग ए जान से लाग करी सही। আমার জীবন বিরহে ভরপুর, সে চিরকাল আমার হৃদয়েই আছে। তৃষ্ণার্ত চোখ থেকে দূরে থেকেও প্রতিটি হৃদস্পন্দন জুড়ে। রিমোট বুকের উপর রেখে দেয়। শিল্পীর কণ্ঠ খুব সুন্দর, অথবা হয়তো সে ওর অনুভূতিকে বাক্যে রূপ দিচ্ছিল। हमें जान देनी है एक दिन, वो किसी तरह वो कहीं सही, हमें आप कैंचिए दरबार, जो नहीं कोई तो हम ही सही। আমাদের প্রাণ দিতেই হবে একদিন, যেভাবে হোক যেখানেই হোক। আমাকে টানুন ফাঁসির দড়িতে, কেউ না থাকলেও আমি সই। শায়রি, ক্লাসিক্যাল মিউজিক, পুরনো ফিল্ম আর ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মূল্য বিগত কয়েক বছর থেকে উপলব্ধি করছিল। পিছনের বছরগুলো ওর সঙ্গীত পছন্দকে অনেক উপরে তুলেছে। না হলে ও শুনবে উর্দু গজল স্বপ্নেও ভাবিনি। सारे दूर हो, सरे हशर हो, हमें इंतजार कबूल है, वो कभी मिले वो कहीं मिले, वो कभी सही वो कहीं सही। সিনাইয়ের চূড়া হোক বা হাসরের ময়দান, অপেক্ষা কবুল আমার। সে যেথায় মিলুক, যেভাবে মিলুক, যেভাবে যেভাবে হোক মঞ্জুর। আবার ইমামার কথা মনে পড়ে যায়।
এটা সব সময় হয়। প্রথমে শুধু একাকিত্বে মনে পড়তো, তারপর ভিড়ের মাঝে। সালার ভালোবাসাকে এতদিন অনুশোচনা ভেবেছিল। ना हो उन पे जो मेरा बस नहीं, कि ये आशिकी है हवस नहीं। मैं उन्हीं का था, मैं उन्हीं का हूँ, वो मेरी नहीं तो नहीं सही। তার উপর আমার জোর নেই, কারণ এটা ভালোবাসা লালসা নয়। আমি তারই ছিলাম, তারই আছি, যদি সে আমার নাও হয়। হঠাৎ সোফা থেকে উঠে জানালার কাছে যায় ও। ৭ তলার ওপর দাঁড়িয়ে আলোর মাঝেও অন্ধকার অনুভব করতে পারছিল। অদ্ভুত বিভীষিকা যা বাইরে চলছে, অদ্ভুত দোটানা যা ভিতরে বইছে। जो हो फैसला वो सुनाइए, उसे हशर पर ना उठाइए। जो करेंगे अब सितम वह वो अभी सही वो यही सही। সিদ্ধান্ত যাই হোক তা ঘোষণা করুন, সেসব হাসরে না তুলুন। যে আঘাত তখন করবেন তা এখন এখানেই করুন। ওখানে দাঁড়িয়ে জানালার কাছ দিয়ে মিটমিট করে জ্বলতে থাকা আলোর দিকে তাকিয়ে নিজের ভেতরে প্রবেশের চেষ্টা করে ও। আমি কোনো মেয়েকে ভালোবাসবো? প্রশ্নই ওঠে না। কিছু বছর আগে প্রায়ই বলা এই বাক্য মনে পড়ে যায়। বাইরের অন্ধকার ঘনীভূত হয়ে আসছে, ভেতরে যন্ত্রণাও বেড়ে যাচ্ছে। পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে নিল। কিছুক্ষণ পর মাথা তুলে আবার জানালার বাইরে তাকায়। মানুষের কর্তৃত্ব কোথায় শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয়। ডিপ্রেশনের আরেকটা ঢেউ। বাইরের মিটমিট করে জ্বলতে থাকা আলো নিভে যাচ্ছে। उसे देखने की जो लो लगी तो नसीर देखे लेंगे हम। वो हजार आँख से दूर हो, वो हजार पर्दा नशीन सही। তাকে দেখার যে তৃষ্ণা জেগেছে আমি নসির দেখেই ছাড়ব। সে হাজার চোখ থেকে দূরে, হাজার পর্দায় ঢেকে থাকুক। সালার ঘুরে স্ক্রিনের দিকে তাকায়। শিল্পী থেমে থেমে বারবার শেষ শ্লোকটা গাইছেন। যন্ত্রের মতো এসে সোফায় বসে ও। সেন্ট্রাল টেবিলে রাখা ব্রিফকেস খুলে ভেতর থেকে ল্যাপটপ বের করে। তাকে দেখার যে তৃষ্ণা জেগেছে আমি নাসির দেখেই ছাড়ব। সে হাজার চোখ থেকে দূরে, হাজার পর্দায় ঢেকে থাকুক। শিল্পী গাইছে, ওর আঙ্গুল ল্যাপটপের উপর বিদ্যুৎ গতিতে পদত্যাগ পত্র লেখায় ব্যস্ত। রুমে গজলের আওয়াজ ম্লান হয়ে আসছে। পদত্যাগ পত্রের প্রতিটি লাইন ওর সত্তার নিশ্চলতার ছায়া দূর করে দিচ্ছিল। যেন কোনো জাদুর ঘোর থেকে মুক্ত হচ্ছে, যেন কোনো তদবির চলছে। কেরিয়ারের এই স্টেজে দাঁড়িয়ে এমন আহাম্মকের মতো সিদ্ধান্ত শুধু তুমিই নিতে পারো। সালার চুপ করে ফোনে বাবা সিকান্দার উসমানের কথা শুনছিল। এত ভালো পোস্ট কেন ছাড়ছো, তাও হুট করে? আর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে এসে নিজের বিজনেস করো, ব্যাংকে গিয়ে লাভ কি? সিকান্দার উসমান ছেলের সিদ্ধান্তে রেগেছিলেন। আমি পাকিস্তানে কাজ করতে চাই, তাই জব ছেড়ে দিচ্ছি। বিজনেস করতে পারবো না, ব্যাংকের অফার অনেক দিন থেকেই পড়ে আছে। তারা আমাকে পাকিস্তান পোস্ট করতে রাজি, তাই আমিও রাজি হয়ে গেছি। সব প্রশ্নের উত্তর এক কথায় দিয়ে দেয় সালার। ব্যাংকে জয়েন করার দরকার নেই, এসে আমার সাথে কাজ করো। না বাবা, আমাকে জোর করবেন না প্লিজ। তাহলে ওখানেই থাকো, পাকিস্তান আসার কি মানে? আমি এখানে থাকতে পারছি না। দেশপ্রেমের অসুখ ধরা পড়েছে তোমার? না। তাহলে? আপনাদের কাছে থাকতে চাই আমি। প্রসঙ্গই বদলে ফেলল সালার। যাই হোক, সিদ্ধান্ত যদিও আমাদের জন্য নেওনি। সিকান্দার উসমানের সুর নরম হয়। সালার চুপ করে রইল। সিকান্দার উসমানও কিছুক্ষণ চুপ রইলেন। সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছ, আমি এখন বললেও লাভ হবে না। ঠিক আছে, আসতে চাইছ আসো। কয়েক বছর ব্যাংকে কাজ করেও দেখো, কিন্তু ইচ্ছে আমার সাথে বিজনেস দেখবে। সিকান্দার উসমান আত্মসমর্পণ করে বললেন, তোমার তো পিএইচডি করার ইচ্ছে ছিল, তার কি হলো? এখন স্টাডি কন্টিনিউ করতে চাইছি না। হয়তো কয়েক বছর পর পিএইচডির জন্য আসবো। হতে পারে করবই না। মধ্যম আওয়াজে বলল ও। তুমি সেই স্কুলের জন্য আসছো? সিকান্দার উসমান হুট করে বললেন। হয়তো। তার ভাবনায় বাধা দেয় না ও। তিনি স্কুলকে ওর ফিরে আসার কারণ ভেবে নিলেও অসুবিধা নেই। আরেকবার ভেবে দেখো সালার। সিকান্দার উসমান না বলে থাকতে পারলেন না। অনেক কম মানুষ তোমার মতো ক্যারিয়ার শুরু করতে পারে। তুমি কি শুনছো? জি, শুধু একটা শব্দ বলল ও। বাকিটা তুমি ম্যাচিওর, নিজে সিদ্ধান্ত নিতে পারো। শেষ কথা বলে ফোন রেখে দেন তিনি। সালার ফোন রেখে অ্যাপার্টমেন্টের দেয়ালে চোখ বুলায়।
18 দিন পর এই অ্যাপার্টমেন্টটা চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে। চ্যাপ্টার 7। প্যারিস থেকে ফিরে সালারের জীবন এক নতুন পর্বের সূচনা হয়। শুরুর দিকে ফরেন ব্যাংকের ইসলামাবাদের শাখায় কাজ করলেও কিছুদিন পর ব্যাংকের নতুন শাখায় লাহোর চলে আসে। ওর কাছে করাচি যাওয়ার সুযোগ ছিল, কিন্তু লাহোর বেছে নেয়। এখানে ডক্টর সিফতে আলীর সাথে সময় কাটানোর সুযোগ পাবে বলে। পাকিস্তানে ব্যস্ততার ধরন পরিবর্তন হলেও ব্যস্ততা কমেনি। এখানেও দিন-রাত কাজ করতে থাকে। একজন এক্সেপশনাল ইকোনমিক এক্সপার্ট হিসেবে ওর খ্যাতি ওর সাথে ভ্রমণ করছিল। সরকারি মহলে ওর নাম নতুন কিছু না। পাকিস্তান আসার পর অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রশিক্ষণরত কর্মকর্তাদের মাঝে লেকচার দেওয়ার জন্য ওকে ডাকা হয়। লেকচারের ধারাবাহিকতা ওর জন্য নতুন না। ইয়েলে পড়াকালীন সেখানে বিভিন্ন ক্লাসেও লেকচার দেওয়ার অভ্যাস ওর আছে। এই ধারাবাহিকতা নিউ ইয়র্ক যাওয়ার পরও অব্যাহত ছিল। ওখানে কলম্বিয়া ইউনিভার্সিটিতে হিউম্যান ডেভেলপমেন্টের উপর হওয়া সেমিনারে অংশ নিত। সব শেষে ওর মনোযোগ ইকোনমিক্সের দিকে ছিল। পাকিস্তানেও দ্রুত সেসব সেমিনারের সাথে ইনভলভড হয়ে পড়ে, যা আইভিএ, লামস ফার্স্ট এর মতো প্রতিষ্ঠান আয়োজন করত। ইকোনমিক্স ও হিউম্যান ডেভেলপমেন্ট এমন দুই বিষয় ছিল যে ক্ষেত্রে চুপ থাকতে পারত না। এগুলো ওর কথোপকথনের প্রিয় বিষয় ছিল। সেমিনারে ওর লেকচারের ফিডব্যাক সবসময় চমৎকার আসতো। মাসের এক উইকেন্ড গ্রামের স্কুলে কাটাতো। সেখানে থাকার সুবাদে জীবনের এক নতুন দিকের সাথে পরিচিত হয় ও। আমরা আমাদের দারিদ্র্য আমাদের গ্রামে লুকিয়ে রাখি, ঠিক তেমন যেমন মানুষ ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢেকে রাখে। স্কুল নির্মাণ কাজ চলাকালীন ফোরকান ওকে একবার বলেছিল। গ্রামে কাটানো দিনগুলো সে বাক্যের সত্যতা ওকে উপলব্ধি করায়। এমন না ও পাকিস্তানে দারিদ্র্যের উপস্থিতির সঙ্গে অপরিচিত ছিল। ইউনেস্কো এবং ইউনিসেফে কাজ করার সময় এশিয়ার অন্যান্য দেশের মতো পাকিস্তান সম্পর্কিত অনেক রিপোর্ট দেখেছে, কিন্তু এই প্রথম এসব মানুষকে ব্যক্তিগতভাবে দেখছিল। পাকিস্তানের 10-15টি বড় শহর থেকে বের হলে বুঝে আসে ছোট ছোট শহরে বসবাস করা মানুষ তৃতীয় জগতে না, বরং দশম বা দ্বাদশ জগতে বসবাস করছে। সেখানে না আছে তাদের কোনো কর্মসংস্থান, না কোনো ধরনের সুযোগ সুবিধা। এরা অর্ধেক জীবন কাটায় আশায়, বাকি অর্ধেক হতাশায়। কি নৈতিকতা শিক্ষা দেবে তুমি সে মানুষকে যার দিন শুরু হয় বাসি রুটিতে এবং রাত কাটে অনাহারে? অথচ আমরা মানুষের ক্ষুধা মেটানোর বদলে মসজিদের পর মসজিদ নির্মাণ করতে থাকি। আলিশান মসজিদ, ব্যয়বহুল মসজিদ, মার্বেল দিয়ে সাজানো মসজিদ। মাঝে মধ্যে তো এক এক রাস্তায় 10টা করে মসজিদ দাঁড়িয়ে থাকে। মুসল্লি শূন্য মসজিদ, ফোরকান তিক্তভাবে বলতো। দেশে এত মসজিদ তৈরি হয়েছে যে পুরো পাকিস্তানের মানুষও যদি এক ওয়াক্ত নামাজের জন্য জড়ো হয়, তবু বহু মসজিদ খালি পড়ে থাকবে। আমি মসজিদ নির্মাণে বিশ্বাস করি না। যেখানের মানুষেরা ক্ষুধার কারণে আত্মহত্যা করে, সামাজিক স্তরের কিছু প্রজন্ম অজ্ঞতার অন্ধকারে বিচরণ করে, সেখানে মসজিদের জায়গায় মাদ্রাসা প্রয়োজন, স্কুল প্রয়োজন। শিক্ষা সচেতনতা এবং কর্মসংস্থান থাকলে আল্লাহর প্রতি ভালোবাসা আসবে মানুষের, না হলে কেবল অভিযোগই থাকবে। চুপচাপ ফুরকানের কথা শুনছিল। নিয়মিত গ্রামে যাওয়া শুরু করার পর বুঝতে পারে ফুরকান ঠিক বলতো। দারিদ্র্য মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। ছোট ছোট প্রয়োজন তাদের জন্য অনেক ভারী। আর যে তাদের সেই সাধারণ প্রয়োজনগুলো পূরণ করে দিত, তারা সেই মানুষটার গোলামি করার জন্য প্রস্তুত হয়ে যেত। যে উইকেন্ডে ওর গ্রামে আসার কথা থাকে, স্কুলে মানুষ নিজেদের ছোট ছোট কাজের জন্য জড়ো হয়। মাঝে মধ্যে মানুষের সারি লেগে যায়। ছেলেকে শহরের কোনো ফ্যাক্টরিতে কাজেই লাগিয়ে দেন। বেতন 1000 টাকাই হোক, কিছু টাকা তো আসুক। 2000 টাকা হলে মেয়েটা বিয়ে দিতে পারতাম। বৃষ্টি সব ফসল নষ্ট করে দিয়ে গেছে, নতুন করে বীজ কিনবো টাকা নেই। আপনি কিছু টাকা ধার মনে করে দেন, ফসল তোলার পর শোধ করে দিব। ছেলেটা পুলিশের কাছে জেলে কি দোষ করেছে সেটাও বলে না। ইচ্ছে মতো আটকে রেখেছে, আইজির কাছে যেতে বলে। পটোয়ারি আমার জমিনে কবজা করে অন্য কাউকে দিতে চায়, বলছে আমার কাগজপত্র নাকি জাল। ছেলেটা কাজের জন্য পাশের গ্রামে যায়, রোজ 8 মাইল পথ হাঁটতে হয়। একটা সাইকেল জোগাড় করে দিলে আজীবন কৃতজ্ঞ থাকতাম। বাড়িতে টিউবওয়েল লাগাতে হবে, আপনার সাহায্য লাগবে।
অবাক হয়ে এসব অনুরোধ শুনত ও। এমন ছোটখাটো বিষয়েও গ্রামের মানুষের জন্য পাহাড় হয়ে দাঁড়িয়েছে, এমন পাহাড় যা পার করতে গিয়ে তারা জীবনের অগণিত সময় নষ্ট করে দিচ্ছে, ভাবতো সালার। প্রতি মাসের এক উইকেন্ডে যখন গ্রামে আসতো, তখন নিজের সঙ্গে অতিরিক্ত ১০-১৫ হাজার টাকা নিয়ে আসতো। টাকাগুলো ছোট ছোট অংশে ভাগ হয়ে গ্রামের মানুষের চোখে বড়, কিন্তু বাস্তবে অনেক ছোটখাটো চাহিদা পূরণ করত। তাদের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য আনতো। ওর লেখা কিছু সুপারিশপত্র আর ফোন কল সে মানুষগুলোর কাঁধের বোঝা এবং পায়ের অদৃশ্য শিকল থেকে কিভাবে মুক্তি দিত, তার সঠিক উপলব্ধি হয়তো ওর নিজেরও ছিল না। লাহোর থাকাকালীন সালার নিয়মিত ডক্টর সিপ্তে আলীর কাছে যাওয়া আসা শুরু করে। তার কাছে প্রতি রাতে এশার নামাজের পর মানুষ জড়ো হয়। তিনি বিভিন্ন বিষয়ে কথা বলতেন, কখনো বিষয় নিচে বেছে নিতেন, কখনো বা উপস্থিত কেউ তার কাছে কোনো প্রশ্ন করলে প্রশ্নটি সে রাতের বিষয় হয়ে উঠত। বেশিরভাগ বক্তাদের মতো তিনি শুধু নিজে বলতেন না বা তারটা শুনতে বাধ্য করতেন না, বরং কথার ফাঁকে ফাঁকে ছোট ছোট প্রশ্ন করতেন, যার মাধ্যমে মানুষের সাহস বাড়াতেন এবং তারা কিছু বললে তাদের মতামতের গুরুত্ব দিতেন। তাদের আপত্তি বেশ ধৈর্য ও সহনশীলতার সাথে শুনতেন। সবার মধ্যে শুধু সালার সিকান্দার ছিল, যে কখনো কোনো প্রশ্ন করতো না বা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতো না। না কখনো আপত্তিকারীদের মধ্যে সামিল হতো, না কোনো মতামতকারীদের কাতারে পড়তো। ও ফুরকানের সঙ্গে আসতো, ফুরকান না এলে একা চলে আসতো। রুমের শেষ কোণে গিয়ে নির্দিষ্ট জায়গায় বসতো, নীরবে মনোযোগ দিয়ে ডক্টর সাহেব এবং সেখানে উপস্থিত সবার কথা শুনতো। মাঝে মধ্যে ডানে বামে এসে বসা মানুষের জিজ্ঞাসায় এক বাক্যের উত্তর পেশ করত। আমি সালার সিকান্দার, ব্যাংকে চাকরি করি। যতদিন আমেরিকায় ছিল প্রতি সপ্তাহে একবার সেখান থেকে ডক্টর সিপ্তে আলীকে ফোন করত। ফোনে কথাবার্তা খুব সংক্ষিপ্ত এবং একই রকম হতো। ও কল করত, সিপ্তে আলী রিসিভ করতেন এবং একটাই প্রশ্ন করতেন। সেই প্রশ্নে ও প্রথমবার তখন আশ্চর্য হয়েছিল। যখন পাকিস্তান থেকে কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিল, ডক্টর সাহেব ওর ফিরে আসার কথা জিজ্ঞেস করেছিলেন। ও অবাক হয়েছিল। শীঘ্রই না, ও অবদ্ধ ভঙ্গিতে বলেছিল। পরের প্রশ্নটি ওকে অবাক করত না, কারণ অজ্ঞাতভাবে ও জেনে গিয়েছিল তিনি কি জিজ্ঞেস করছেন। শেষবার এই প্রশ্নটি তিনি ওকে তখন করেছিলেন যখন ইমামার খোঁজে রেড লাইট এরিয়ায় গিয়েছিল ও। প্যারিস ফেরার এক সপ্তাহ পর যথারীতি তাকে কল করেছিল। স্বাভাবিক আলাপচারিতার পর আবার সে প্রশ্নে এসেই থেমেছিলেন, পাকিস্তান কবে ফিরছেন? অনিচ্ছা সত্ত্বেও সালারের মন ভরে উঠল। নিজেকে কম্পোজ করতে কিছুটা সময় লাগে। আগামী মাসে এসে পড়ব, রিজাইন করছি, ফিরে এসে পাকিস্তানে কাজ করব। ঠিক আছে, আপনার সঙ্গে আগামী মাসে দেখা হচ্ছে, দোয়া করবেন, সালার সবশেষে বলতো। করব। আর কিছু? আর কিছু না, আল্লাহ হাফেজ। ও বলেছিল আল্লাহ হাফেজ, তিনিও জবাবে বলেছিলেন। কথোপকথনের এই ধারাবাহিকতা পাকিস্তান আসা অবধি ছিল। যখন নিয়মিত কাছে আসা শুরু করলো, তখন থেকে এই ধারাবাহিকতা শেষ হয়ে যায়। লাহোর আসার পর থেকে সালার নিয়মিত ডক্টর সিপ্তে আলীর কাছে যাওয়া শুরু করে। তার কাছে এলে শান্তি খুঁজে পায় ও। শুধু তার আশেপাশে কাটানো মুহূর্তগুলো এমন হতো যখন ডিপ্রেশন থেকে সম্পূর্ণ মুক্ত থাকতো। মাঝে মধ্যে চুপচাপ বসে থাকতে থাকতে ওর ইচ্ছে করতো তাকে সব বলে দিতে, যা এত বছর ধরে বিষের মতো নিজের মাঝে বয়ে বেড়াচ্ছে। অনুশোচনা, অপরাধবোধ, অস্থিরতা, অসহায়ত্ব, দুশ্চিন্তা, লজ্জা, সবকিছু। কিন্তু ভয় পেত এরপর তিনি ওকে কোন নজরে দেখবেন। সাহস মরে যেত। ডক্টর সিপ্তে আলী ভ্রম দূর করায় পারদর্শী ছিলেন। ও তার কাছে এসে চুপ করে বসে থাকত, শুধু শুনত, শুধু বুঝত, সিদ্ধান্ত খুঁজত। কোনো আবছায়া ছিল যা সরে যেতে থাকে। এমন অনেক কিছু ছিল যা দেখতে শুরু করে। যে প্রশ্নগুলো বহু বছর ধরে মাথায় বোঝার মতো নিয়ে ঘুরছিল, তার কাছে সেসবের উত্তর পায়। ইসলাম বুঝতে শিখলে আপনি জানতে পারবেন এর পরিধি কত বিশাল। এটা সংকীর্ণ দৃষ্টি ও সংকীর্ণ হৃদয়ের ধর্ম না। এই দুই বিষয়ের কোনো অবকাশ নেই ইসলামে। এটা আমি থেকে শুরু করে আমরা হয়, ব্যক্তি থেকে সম্প্রদায় পর্যন্ত পৌঁছায়। ইসলাম আপনাকে বলে না যে ২৪ ঘন্টা মাথায় টুপি, হাতে তসবি, সব কানে জায়নামাজ বিছিয়ে রাখুন বা সব কথায় প্রমাণ টানুন।
ইসলাম আপনার কাছে কাগজে কলমে প্রমাণ চায় না, আপনার জীবন থেকে প্রমাণ চায়। আপনার কাছে ন্যায়পরায়ণতা ও তাকর্ষ দাবি করে, সততা ও নিষ্ঠা চাই, আন্তরিকতা ও অধ্যবসায় চাই। একজন ভালো মুসলমান হওয়ার প্রত্যাশা রাখে। একজন ভালো মুসলমান তার কথা দিয়ে নয়, নিজের চরিত্র দিয়ে অন্যদেরকে প্রভাবিত করে। তার কথাগুলো ছোট একটা রেকর্ডারে রেকর্ড করে এনে পাশে ফিরিয়েও শুনত। একজন পরামর্শদাতা খুঁজছিল এতদিন ও। ডক্টর সিফতে আলীর রূপে নিজের সে পরামর্শদাতা খুঁজে পেয়েছে। সালার, আসো, এখন তো আসতে পারো, আর কত অনুরোধ করাবে? আনিতা রাগ দেখিয়ে সালারের হাত ধরে টেনে বলল। আম্মারের বিয়েতে অংশ নিতে সালার ইসলামাবাদ এসেছে 3 দিনের ছুটিতে, যদিও পরিবারের জোর ছিল 1 সপ্তাহের। বিয়ের আনুষ্ঠানিকতা বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। এসব অনুষ্ঠানের ধরন আর আয়োজন ওর পরিচিত, তাই সবার পীড়াপিড়ি সত্ত্বেও 3 দিনের বেশি ছুটি নেয়নি। এখন আম্মারের মেহেন্দি ফাংশন চলছে, যেখানে ওদের বাড়ি ও আম্মারের শ্বশুরবাড়ির পরিবার উপস্থিত ছিল। আম্মার আর আশরা দুই পক্ষের আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব বিভিন্ন ফিল্মি ও পপ গানে ডান্স করছে। এক পাশে এ ধরনের অভদ্রতা, অন্যদিকে স্লিভলেস শার্টস, খোলা গলা, শরীরের সাথে কামড়ে থাকা পোশাক, নেটের ব্লাউজের সঙ্গে সিল্ক ও শিফনের শাড়ির ছড়াছড়ি। ও পরিবারের মহিলাও অন্য সব মহিলাদের মতো এ ধরনের পোশাকে ছিল। মিক্স গ্যাদারিং চলছে, তাই অনুষ্ঠান শুরু হতেই সালার হট্টগোল থেকে দূরে এমন মানুষদের সঙ্গে গিয়ে মিশে যারা কর্পোরেট বা ব্যাংকিং সেক্টরের সাথে সম্পৃক্ত এবং বাবা ভাইয়ের পরিচিতি। কিন্তু মেহেদির আয়োজন শুরু হলে আনিতা ওকে টেনে স্টেজে নিয়ে আসে। আশরা ও আমরা স্টেজে বসে কথা বলছে। এই প্রথম আশরার সঙ্গে সালারের দেখা। আম্মার ওকে আশরার সাথে পরিচয় করিয়ে দেয়। নিজের পাট চুকিয়ে ওখান থেকে সরে আসার চেষ্টা করল বড় ভাই কামরান, আর মা তাইবা ওকে জোর করে সেখানে আটকায়। তোমার ভাইয়ের মেহেদি চলছে আর তুমি কোণে গিয়ে বসে আছো? তাইবা ধমক দিলেন। তোমার এখানে থাকা দরকার। মায়ের কথায় কামরান আর তার স্ত্রীর সঙ্গে সেখানে দাঁড়িয়ে থাকে ও। একজন কাজিন ওর গলায় দোপাট্টা পেঁচানোর চেষ্টা করে, যা অন্য সবাই গলায় পেঁচিয়ে রেখেছিল। কাজিনের হাত সরিয়ে কিছুটা বিরক্ত হয়ে সতর্ক করল ও। পরের কয়েক মিনিটে সেখানে নাচ শুরু হয়ে যায়। আম্মার সহ সব ভাই বোন কাজিনরা মিলে নাচছিল। আনিতা ওকে টানতে শুরু করে। না আনিতা, পারবো না, আমি পারি না। হাত ছাড়ানোর চেষ্টা করে মাফ চাইল, কিন্তু ওর মাফ কবুল করার পরিবর্তে আনিতা আর আম্মার ওকে টেনে যারা নাচছিল তাদের মাঝে নিয়ে আসে। কামরান আর মুইজের বিয়েতে সবার মতো ও নিজেও নেচেছিল। কিন্তু আম্মারের মেহেদির আগে গত 7 বছরে ও এত লম্বা মানসিক সফর অতিক্রম করে এসেছে যে সে ভিড়ের মাঝে শুধু দাঁড়িয়ে থাকাও দুষ্কর ছিল ওর জন্য। মেকি হাসি নিয়ে কিছুক্ষণ সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকে আনিতার কানে কানে গিয়ে বলল, আনিতা, আমি ডান্স ভুলে গেছি। অনেক বড় উপকার হবে যদি আমাকে যেতে দাও। তুমি শুরু করো, মনে পড়ে যাবে। আনিতা ওর কাঁধে হাত রেখে বলল, এখন আশরাও সেই ভিড়ে যোগ দিয়েছে। আমি পারবো না, তোমরা করো। আমি এনজয় করেছি, এখন যাই। হাসি মুখে সরার চেষ্টা করে। আশরার আগমন ওর চেষ্টা সফল হতে দিয়েছিল। উত্থান প্রতিটি জাতি ও সম্প্রদায়ের স্বপ্ন। যে জাতির উপর ইলহামি কিতাব নাজিল হয়েছে তারা তো উত্থানকে নিজেদের অধিকার বলে মনে করে। কিন্তু কখনো কখনো জাতির উত্থান শুধু এজন্য হয়নি যে তাদের কাছে কিতাব এবং নবী এসেছিল। যতক্ষণ না সে জাতি আমল ও আখলাক দিয়ে উত্থানের জন্য নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পেরেছে, ততক্ষণ অবধি তারা কোনো অবস্থান, সম্মান, ফজিলতের অধিকারী হয়নি। মুসলমান জাতি এবং উম্মতের সাথেও এমনটা ঘটেছিল এবং ঘটছে। এদের সমস্যা হলো তাদের উচ্চবিত্তরা বিলাসিতা ও স্বার্থপরতায় মত্ত। এ দুটো বিষয় মহামারীর মতো, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এভাবে ধারাবাহিকতা চলতেই থাকে। সেখানে নাচতে থাকা নারী পুরুষের ভিড়ের দিকে তাকিয়ে ওর ডক্টর সিফতে আলীর কথা মনে পড়ে। মুমিন নিজেকে কখনো প্রশ্রয় দেয় না, যখন সে প্রজা থাকে তখনও না, যখন সে রাজা হয় তখনও না। তাদের জীবন পশুদের জীবনের মতো না, খাওয়া দাওয়া, নিজের বংশ এগিয়ে নেওয়া এবং শেষ হয়ে যাওয়া,
এটা পশুর জীবন ধারণের উপায় হতে পারে, তবে কোনো মুসলমানের না। সালারের ঠোঁটের কোণে হাসি। এখানে আজ একদল প্রাণী এবং পৃথিবীর পোকামাকড়ের ভিড় দেখছি। স্বস্তি পাচ্ছে এই ভেবে যে ও অনেক আগে এসব থেকে বেরিয়ে এসেছে। সবাইকে খুশি আর তৃপ্ত দেখাচ্ছে। অট্টহাসি, চমকানো চোখ মুখ। ওর সামনে তাইবা আম্মারের শ্বশুরের সঙ্গে নাচছে, আনিতা বড় ভাই কামরানের সঙ্গে। সালার আঙ্গুল দিয়ে কপালের ডান পাশের অংশ ঘষে। হয়তো লাউড মিউজিক অথবা মানসিক অবস্থার কারণে ব্যথার সামান্য ঢেউ সৃষ্টি হয়েছে মাথায়। চশমা খুলে বা হাত দিয়ে চোখ চোখ ডলল। আবার চশমা চোখে দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নিজের জায়গা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কোথায় যাচ্ছ? যাওয়ার আগে লাউড মিউজিকের মাঝে তাইবা ওর হাত ধরে জিজ্ঞেস করলেন। নাচতে নাচতে ক্লান্ত হয়ে ওর পাশে এসে দাঁড়িয়েছিলেন। তার শ্বাস দ্রুত ওঠানামা করছে। মাম্মি, আমি এখনই আসছি নামাজ পড়ে। আজ থাকুক। সালার মুচকি হেসে না বোধক মাথা নাড়িয়ে আলতো করে বাহু থেকে তার হাত সরায়। বাইরে বের হতে হিমশিম খেতে হয়। এই ছেলে কখনো নর্মাল হবে না। জীবনে উপভোগ করাও একটা আর্ট। এই আহাম্মকের মাথায় কখনো ঢুকবে না। তিনি তার তৃতীয় ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে খানিক আফসোস নিয়ে ভাবলেন। সালার ভিড় থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যখন নামাজের জন্য বাড়ির গেট দিয়ে বের হচ্ছিল, গায়ক তখন ফুল ফর্মে গাইছে। মসজিদের দিকে যাওয়া মানুষও ও একা। গাড়ির লম্বা সারি পেরিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় ক্রমাগত ডক্টর সিফতে আলীর কথা ভাবছিল। সে শতাধিক মানুষের কথাও ভাবে যারা ওর বাড়িতে নাচে গানে ব্যস্ত। মসজিদের জামাতে শুধু 14 জন মানুষ উপস্থিত হয়।